আজকের আমি তোমাদের একটা নতুন গল্প শোনাব। গল্পটার নাম হলো 7 নম্বর ঘর। চলো দেরি না করে গল্পটা শুরু করা যাক। আমি তখন সবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ঢুকেছি। সেই সময় একবার আমরা দুজন বন্ধু মিলে ঠিক করলাম বিষ্ণুপুর বেড়াতে যাব। বিষ্ণুপুরে মল্লা রাজের স্থাপত্য এবং মন্দিরে টেরাকোটার কাজ দেখার শখ ছিল বহু দিনে। বিষ্ণুপুর তখন এখানকার মতো এত জমজমাট ছিল না। রেল স্টেশনের কাছে একটা দোতলা হোটেল ছিল, এখন সেটা আছে কিনা জানি না। হোটেলের মালিকের নাম ছিল পঞ্চানন সাধু খান। আমিও ভদ্রলোক তিনি। একটা ডবল বেডের রুম ভাড়া ছিল মাত্র 5,000 টাকা, আর তার ঠিক পেট ভরে ডাল ভাত মাছ তরকারি খেলে লাগতো 1 টাকা 4 আনা। তখন তো এখনকার মতো এত বাসের ব্যবস্থা ছিল না, কাজেই আমরা চত্বরপুর প্যাসেঞ্জারে চেপে শেষ রাতে বিষ্ণুপুরে যখন নামলাম তখন ঘন অন্ধকার। সময়টা বোধ হয় কার্তিকের শেষ হবে, কাজেই একটু ঠান্ডার আমেজও ছিল অনেক। যাই হোক, শেষ রাতে সেই অন্ধকারে আমরা পায়চারি করতে করতে ভেতরে প্রতীক্ষা করতে লাগলাম। আমরা যখন এইভাবে পায়চারি করছি তখন কোথা থেকে একটা বেটেঘাটে ঘাড়ো গনগনে লোক এসে জিজ্ঞেস করলো আমাদের, বাবুরা কোত্থেকে আসছেন? আরে আমরা আসছি তো হাওড়া থেকে গো। বিষ্ণুপুর এসেছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় উঠবেন কিছু ঠিক করেছেন? না, আগে সকাল হোক তারপর দেখা যাবে। লোকটা আবার উৎসাহিত হয়ে হাত কালচাতে কালচাতে বলল, স্টেশনের সামনে আমাদের হোটেল আছে, ভালো হোটেল। যদি দয়া করে পায়ে ধুলো দেন তো ধন্য হই। জল কল বাথরুমের সব কিছুরই ভালো ব্যবস্থা। এমন হোটেল এ অঞ্চলে দুটি নেই। আমরা দুজনে একবার পরস্পরের চোখের দিকে তাকালাম, তারপর বললাম, স্টেশনের সামনে বলতে কি একেবারে সামনে, না একটু যেতে হবে গো বাবু? একটু যেতে হবে না, ওই দেখা যাচ্ছে একেবারে রাস্তার উল্টো দিকে। চলুন না আমার সঙ্গে। আমরা ওর কথায় রাজি হয়ে ওর সঙ্গে স্টেশনের বাইরে এসে সেই হোটেলে ঢুকলাম। হোটেলের মালিক পঞ্চানন বাবু তখন চেয়ারটিতে সবে এসে গুটিয়ে বসেছেন। আমরা গিয়ে তাকে নমস্কার জানিয়ে ঘর চাইতেই উনি বেটেকাটো লোকটিকে বললেন, যাও তো হে সিধু, বাবুদের ঘর দেখিয়ে দাও। হোটেলটি ছোট হোক তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সিধুর সঙ্গে দোতলায় উঠে প্রথম যে ঘরখানি দেখলাম সেটিকেই আমরা পছন্দ করলাম। আমরা অবশ্য ঘরে ঢুকলাম না, বাইরে থেকেই দেখলাম পরিপাটি বিছানা, প্রচুর সাজানো গোছানো সুন্দর ঘর। ঘরটা হাট করে খোলা ছিল। সিধু দরজা টেনে বন্ধ করে বলল, চলুন ওদিকের ঘর দেখাই। কেন, এই ঘরটা তো ভীষণ ভালো ছিল গো বাবু। এ ঘরটা নয়, এটা 7 নম্বর ঘর। এটা একটু আগেই হয়ে গেছে। আপনাদের অন্য ঘর দেখাচ্ছি। আমার বন্ধুটির নাম গোরা, ভয়ানক এক রেখা। সে বলল, হয়ে গেছে মানে? এই ভোরে আমরাই তো প্রথম যাত্রী। তাছাড়া এ ঘরে অন্য কেউ তার কিছু মালপত্র থাকবে। মালপত্র না থাকলেও দরজাটা তো বন্ধ থাকবে। ঘরে লোক নেই, জন নেই, দুহাট করে খোলা হয়ে গেছে বললেই হলো। আমি বললাম, তোমাদের যদি বেশি ভাড়ার দরুনটি হয় সে কথা বললেই পারতে, আমরা কি দিতাম না বলুন, দিতাম না? শুধু আমতা আমতা করে বলল। না মানে, আপনারা আমার কথা বিশ্বাস করছেন না তো? যাই হোক, ঘর যখন খোলা তখন আপনারা ঢুকুন। আমার মনে হয় আমি যখন স্টেশনে গেছি সেই সময় ওরা হয়তো চলেই গেছে। গোরা বলল,
সে যাই হোক, আমাদের দরকার নেই ঘরের। এই ঘর আমাদের পছন্দ নয়। এই ঘরে আমরা থাকেন। তুমি যাও, তুমি যাও, এখন চটপট আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আসো, দেখুন তো দেখি। পারে আমরা রয়েছি বলেই ভেতরে ঢুকে অপ্রস্তুতভাবে পড়ে গিয়েছিল সে। লজ্জায় বেরোতে পারছিল না। কিন্তু যদি না গোরা বাথরুমে যেত, যদি আমায় চা খেতেই দরজা তালা দিয়ে বাইরে যেতাম, তাহলে তাহলে কি আর করবি বেচিরি। যাই হোক, আমাদের মাথা ব্যথা নেই। অময়া বাথরুমে কাজ শেষ করে যখন পোশাক পাল্টালাম, তখন অন্ধকার দূর হয়ে ভোর হয়ে গেছে। চারিদিকে প্রকৃতি বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। পাখির ডাক আরো বেশি করে শোনা যাচ্ছে তখন। জানলার ফ্রেম, লাল মাটির প্রান্তর আর ঘন সবুজের শোভা দেখে চোখ জুড়িয়ে গেল। আমরা ঘরে তালা লাগিয়ে বাইরে এলাম। তা সাইকেল রিক্সা ভাড়া করে গোটা বিষ্ণুপুর ঘুরে ঘুরে দেখবো ঠিক করলাম। রিক্সাওয়ালা অত্যন্ত 3 টাকার বিনিময়ে সবকিছু ঘুরে দেখাতে রাজি হল। আমরা মাঝে মধ্যে তাকে জল খাবার খাওয়াতে লাগলাম। প্রথমেই আমরা মদনমোহন মন্দির দেখলাম, তারপর রাসমঞ্চ, দলমাদল, কামান, লাল দিঘি হয়ে গভীর বনের ভেতরে গেলাম। বিষ্ণুপুরের নরজুয়ান লালবাই এর নতুন মহলের ধ্বংসস্তূপ দেখতে। আমরা নতুন মহলের চারিদিকে ঘুরে দেখতে দেখতে পেছনের দিকের বাগানে এসে অবাক হয়ে গেলাম। সেখানে ঘন গাছের ওপর শতরঞ্চি শীত এক সুবেশা তরুণী টিফিন কৌটো খুলে খাবার ভাগ করছে। আপনারা কাল রাতে চক্রপোদ্দারে প্যাসেঞ্জার এসছেন না? হ্যাঁ হ্যাঁ, তা আপনি কি করে জানলেন? আমরাও ওই গাড়িতে এসেছি গো বাবু, গাড়িতে এসেছি। কোথায় উঠলেন? স্টেশন সামনেই হোটেলে বুঝি? গোরা বলল। হ্যাঁ, তরুণী বলল। আমরাও এই হোটেলে উঠেছিলাম। সিঁড়ি দিয়ে উঠেই প্রথম যে ঘর, চাইতে 7 নম্বর ঘর, দেবী বলল। না, শুনেছি এই ঘরে একবার একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল, সেই থেকে উপদ্রব হয়। অমনি পালিয়ে এসেছি ওখান থেকে। আমার স্বামীর আবার ভূতের ভয়। গোরা আর কিছু জিজ্ঞেস করবার আগেই আমি ওর হাতে টান দিলাম। চল চল, দেরি হয়ে যাচ্ছে বলে বনের বাইরে এসে বললাম। আর এক মুহূর্তে এখানে নয়, ওই হোটেলে আমি আর ঢুকছি না ভাই। এবার বুঝতে পারছিস তো ভোরবেলা বাথরুম থেকে কে বেরিয়েছিল? ওরা চমকে উঠে বলল, হ্যাঁ তাই তো, ওর কথা একদম তো ভুলে গিয়েছিলাম রে। ঠিকই তো, তবে আমরা হয়তো অহতু কল্পনা করছি। ওই মেয়েটি ভূত না হয় যদি মানুষ হতো, তাহলে আমার মন কিন্তু গোরার ওই কথায় সায় দিল না। আমার ভূতের ভয় খুব, তাই অয়ে বুক ঢিপ ঢিপ করতে লাগলো আমার। আমরা 20 বেলা পর্যন্ত চারিদিকে ঘুরে বেরিয়ে আন খাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে তেড়ে একটা ঘুম দিলাম। বিকেলবেলা পর্যন্ত ঘুম দিলাম। উঠে দেখলাম হোটেলের অন্যান্য ঘরে আরো অনেক যাত্রী এসেছে। খুবই আনন্দ হলো মনে। আমরা চাটা খেয়ে আশেপাশের লোকেশনগুলো একটু ঘুরে ঘুরে দেখতে চললাম। সন্ধ্যার পর হোটেলে ফিরে এসে রাতের খাবার খেয়ে অন্য ঘরে 2-1 ভদ্রলোককে ডেকে এনে মেতে উঠলো জোর খাস খেলায়। জোর তাস খেলায়। আমি অবশ্য তাস খেলতে ঠিক জানতাম না, তাই শুয়ে শুয়ে গল্পের বই পড়তে লাগলাম। তাস খেলা শেষ হলে ওরা সবাই শুতে চলে গেল। আমরাও শয্যা গ্রহণ করলাম। তারপর আলো নিভিয়ে শুধুমাত্র বলল বড় রঙের ডিম লাইট জেলে রেখে দুজনে শুয়ে শুয়ে ভোরের মেয়েটির কথা আলোচনা করতে লাগলো। গোরা বলল, ভুল হয়ে গেছে,
ভদ্রমহিলার মুখে ওই ঘরের দুর্নাম শোনার পরও পঞ্চাননবাবুকে জিজ্ঞেস করা হলো না তো মেয়েটির কথা? মেয়েটি কে? আমি বললাম, যাই হোক, আমাদের যা দেখার তা দেখা হয়ে গেছে। কাল সকালেই আমরা চলে যাচ্ছি, অতএব কিছুই জানার দরকার নেই। কেননা কোনো রকমে রাতটা কাটাতে পারলেই আমরা কোনো রকমে রাতটা কাটাতে পারলে আর আমাদের পায় বাকিয়ে। রাত তখন কত তা কে জানে। হঠাৎ বাথরুমের